আহ, কি শান্তি! বিজ্ঞরা ঠিকই বলে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এভাবে পাত মেরে গন্ধ ছড়িয়ে তুই সুখের কথা বলছিস? তোর পাঠের গন্ধে তো আমার মাথা মুন্ডু সবই ঘুরছে, না জানি কখন আবার মাথা ঘুরে পড়ে যায়। ছাড় তো তোর সব ফালতু কথা। পাত মেরে আমার পেটটা খালি হলো, তাই আমার পেট ভরে খাবার খেতে পাবো, বুঝছিস? তুই দেখতেই যা সুন্দরী, কাজে কর্মে সবকিছুতেই তো নোংরামি। এ হাসি, চল তো এখান থেকে, এর সাথে আর এক মুহূর্তও নয়। ওরে ওরে, আমাকে রেখে তোরা যাচ্ছিস কোথায় রে? আমাকে নিয়ে যা, নিয়ে যা। মুরগি আর হাঁসের পিছু পিছু ময়ূরও যেতে থাকে। যেতে যেতেই তারা নিজেদের বাসায় গিয়ে পৌঁছায়। এদিকে দেখতে দেখতে বিকেল নেমে আসে, আর বান্টি কবুতর জাল আর নৌকা নিয়ে মাছ নদীতে চলে যায় মাছ ধরার জন্য। এতবার আমি নদীতে জাল ফেললাম, কিন্তু একটাও মাছ উঠলো না। আজ আমি বাজার করে বাড়িতে ফিরবো কিভাবে? হে সৃষ্টিকর্তা, সুখের মুখ দেখাবে না? এভাবে আর কতদিন গরিব থাকবো আমি? বান্টি সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকে আর নৌকা চালাতে থাকে। এদিকে হঠাৎ করে পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে, আর প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে। হঠাৎ বৃষ্টিও পড়তে শুরু করে, বাতাসের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। ওরে বাবা রে, এখন কি আমার জীবনের ইতি এখানেই ঘটবে নাকি? আমি কি আর শেষবারের মতো আমার বউয়ের চাঁদ মুখটাও দেখতে পাবো না? ওরে বউ, বউ রে! বান্টি চিৎকার করতে থাকে, আর এমন সময় প্রচন্ড বেগে বাতাস ওঠে, আর তার সাথে তাল মিলিয়ে ঢেউয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। আর তখনই বান্টির নৌকাটা ডুবে যায়। ডুবতে ডুবতে বান্টি জলের তলদেশে চলে যায়। সেখানে বান্টি একটা কলসি দেখতে পায়। বান্টি কলসিটা নিয়ে জলের উপরে চলে আসে। যাক বাবা, খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এত সুন্দর কলসি! শুনেছি জলের তলে পাওয়া কলসিগুলো নাকি অনেক মূল্যবান হয়, সেখানে নাকি অনেক সোনা দানা দামি হিরে জহরত থাকে। আমি তো তাহলে এবার অনেক বড়লোক হয়ে যাব, আর এমন একটা দিনের অপেক্ষাতেই তো আমি ছিলাম। বান্টি হাসতে হাসতে কলসিটি নিয়ে জলের উপরে চলে আসে, আর সোজা সে নিজের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে বান্টি কলসি নিয়ে উপরে উঠে আসতেই নদীর সব জল শুকিয়ে যায়, আর সব শুকিয়ে জলের পরিবর্তে পাথর হয়ে যায়। শুধু যে নদী তা নয়, পুরো জঙ্গলের নদী, নালা, খাল, বিল এবং কুয়ো থেকে শুরু করে সবার ঘরের জল শুকিয়ে পাথর হয়ে যায়। জলের পিপাসায় গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই, কলস থেকে একটু জল বের করে খেয়ে আসি। একে কলসিতে তো এক ফোঁটা জলও নেই, সব জল তো শুকিয়ে পাথর হয়ে গেছে। দেখি তো কুয়োয় গিয়ে। ময়ূর তাড়াহুড়ো করে কুয়োর কাছে যায়, আর কুয়োর ভেতরে দেখে সব পানি পাথর হয়ে গেছে। এদিকে বনের পাখিরা জল না পেয়ে হুলস্থুল কাহিনী শুরু করে দেয়। জঙ্গলের কোথাও জল নেই, এবার আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে? এবার আমি আমার ছানার মুখে জল কি করে তুলে দেব? এমন অলক্ষণী কাণ্ড কেন ঘটলো? সবাই জলের জন্য ক্লান্ত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। এদিকে বান্টি তার ঘরে বসে কলসির মুখটা খুলতে থাকে, আর যেই না কলসির মুখ খুলে তখনই তার মুখে অনাবর্ষার চাঁদ নেমে আসে। আমি এত কষ্ট করে কলসিটা নিয়ে এলাম, সেই কলসিতে কোনো সোনা দানা নেই। বান্টি কলসিটাকে উপর নিচ করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই না বান্টি কলসিটা কাত করে, তখনই কলসি থেকে অনবরত জল পড়তে থাকে। একই সবে মাত্র কলসিটাকে ফাঁকা দেখলাম, আর সেখান থেকে এত জল বের হচ্ছে। এই কলসি সাধারণ কোনো কলসি নয়, নিশ্চয়ই এই কলসি রহস্যময় কলসি। ওগো, তুমি এখানে বসে আছো? বাহিরে যে সব অলক্ষণী কাণ্ড ঘটে যাচ্ছে। পুরো জঙ্গলে যে নদী, নালা, খাল, বিল শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে। কেউ খাওয়ার জন্য এক ফোঁটা জলও পাচ্ছে না গো। সুখের কথা শুনে বান্টি মনে মনে ভাবতে থাকে,
কোথাও কোনো জল নেই, কিন্তু আমার কলসিতে জল। নিশ্চয়ই কোনো জলের সাথে এই কলসির যোগসূত্র আছে। বউ, কখন থেকে ঘটনা ঘটছে গো? ওই রাতের বৃষ্টির পর যখন সকালের বৃষ্টি থেমে গেছে তখন থেকে জলের এমন হাল। বান্টি সুখীর কথা শুনে মনে মনে হাসতে থাকে। আমি একেবারেই ঠিকই ধরেছি, কলসিতে কোনো সোনাদানা পাইনি তাতে কি হয়েছে, কিন্তু জল তো পেয়েছি। এবার আমি এটাকেই কাজে লাগাবো। না না, আমার বউকে একদম বলা যাবে না। কখন যে কোথায় কি বলে দেবে তার ঠিক নেই। যতই হোক, মেয়ে পাখি বলে কথা। কি গো, তুমি এমন চুপ করে আছো কেন? কি ভাবছো? কই, কিছুই ভাবছি না তো। আমি খুব খিদে পেয়েছে। তুমি এবার যাও তো, আমার জন্য একটু মুড়ি মোয়া নিয়ে এসো। মুড়ি মলা খেলে তো জলের প্রয়োজন হবে, আমার কাছে তো কোনো জল নেই। জল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে যা বললাম তাই করো গিয়ে। সুখী স্বামীর জন্য খাবার আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই একজোট হয়ে রাজার কাছে যায়। কি হয়েছে? তোমরা সবাই এভাবে জোট বেঁধে আমার সন্নিকটে এসেছো? মহারাজ, আমাদের যে দুর্ভিক্ষ নেমে এসেছে। আমাদের জঙ্গলের পুকুর, নদী, নালা সবকিছু যে শুকিয়ে গেছে। শুধু যে শুকিয়ে গেছে তা নয়, সব পাথর হয়ে গেছে। আমরা যে সবাই বড় বিপদে পড়েছি। দাসী, প্রাসাদে কোনো জল নেই? না মহারাজ, প্রাসাদেও কোনো জল নেই। তাহলে এখন আমি এর সমাধান কোথায় পাবো? মহারাজ, যে করেই হোক আপনাকে এর একটা সমাধান বের করতেই হবে, নয়তো আমাদের জীবন সংশয় করবে মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন ফিরে যাও। আমি ভেবে দেখছি কি করা যায়। রাজার কথা মতো সবাই প্রাসাদ থেকে চলে যায়। রাজ্যের এমন দুরবস্থা দেখে রাজা মহা বিপদে পড়ে যায়। আর চিন্তায় রাজা এদিক সেদিক পাচারি করতে থাকে। কে পারবে আমাকে এটার সমাধান দিতে? মহারাজ, বলছিলাম কি, আপনি বরং টোনাকে ডাকুন, কারণ আমাদের রাজ্যে যে একমাত্র বুদ্ধিমান টোনাই আছে। তুমি তো ঠিক বলেছ সেনাপতি। যাও, এক্ষুনি টোনাকে জরুরি তলব করে নিয়ে আসো। রাজার আদেশে সেনাপতি টোনাকে রাজার সামনে হাজির করে। এরপর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, এ তো জটিল সমীকরণ মহারাজ। আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না। তবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এর রহস্য বের করেই ছাড়বো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমার আশীর্বাদ সবসময়ই তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও। রাজার আশীর্বাদ নিয়ে টোনা বেরিয়ে পড়ে আর পথ দিয়ে হাঁটতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমাকে জলরানীর সাথে দেখা করতেই হবে। একমাত্র জলরানীই পারবে আমাকে এর সমাধান দিতে। টোনা জলরানীর সাথে দেখা করার জন্য যেতে থাকে। এদিকে বান্টি কলসি থেকে জল বের করে নিয়ে ওগুলো বিক্রি করতে থাকে। জল নিন জল, তাড়াতাড়ি আসুন আসুন, জল নিয়ে যান। যার কাছে যতগুলো সোনাদানা আছে তাই নিয়েই চলে আসুন, আর তার বিনিময়ে মহা মূল্যবান জল নিয়ে যান। জল জল, কে কে নিবেন? আসুন আসুন। বান্টির কথা শুনে জল নেওয়ার জন্য ভিড় জমায়। এদিকে ততক্ষণে টোনাও সেখানে এসে হাজির হয়। কোথাও কোনো জল নেই, তবে এই বান্টি জল কোথায় পেল? আবার সেই জল বিক্রিও করছে। যাকগে, এখন আমার এসব নিয়ে ভাবার সময় নেই। আমাকে এখন আগে জলরানীর সাথে দেখা করতে হবে। টোনা বান্টির বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে আর জলরানীর জন্য নদীর পাড়ে আসে। জলরানী, জলরানী, কোথায় তুমি জলরানী? আমার ডাকে সাড়া দাও জলরানী। কি হয়েছে কি? আমায় কেন ডাকছিস তুই? এভাবে তোমার সব জল কেন শুকিয়ে গেল? কেন জল শুকিয়ে গেছে জানতে চাস? আচ্ছা শোন তবে। আর এ কারণেই বান্টি জল বিক্রি করছে। আপনি কোনো চিন্তা করবেন না জলরানী, আমি আপনার জলের উৎস ঠিকই ফিরিয়ে দিব। এই বলে টোনা বান্টির কাছে চলে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, বান্টি তো এখানে, তার মানে ওর কলসিটা বাড়িতে রাখা আছে। যাই, ওর বাড়িতে গিয়ে দেখি। এরপর টোনা তার বাড়িতে চলে যায় আর অনেকগুলো কলসি জোগাড় করে মাথায় করে নিয়ে তার বাড়ির সামনে আসে।
পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, আসুন আসুন। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, এমন সুযোগ বারবার আসে না। টোনার ডাক শুনে সুখী একা একা ভাবতে থাকে। পুরাতন কলসি দিয়ে নতুন কলসি? আমার বর তো জানি কোথা থেকে একটা কলসি নিয়ে এসেছে। আমি বরং ওটা দিয়ে নতুন একটা কলসি নিয়ে আসি। এই যে একটা পুরাতন কলসি, আচ্ছা আমি যে কোনো কলসি নিতে পারি? যে কোনো কলসি নয়, তুমি সবগুলোই নিয়ে যাও, আমি তো আসল জিনিস পেয়ে গেছি। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে জলরানীর কাছে চলে যায়। আর জলরানীর হাতে কলসিটা তুলে দেওয়ার সাথে সাথেই আবার নদী ভরাট হয়ে যায়। জঙ্গলের সব জায়গাতেই আবার জল চলে আসে। এত বড় উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোর যখনই কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবি। এ কথা বলে জলরানী অদৃশ্য হয়ে যায়। আর টোনা উড়ে রাজার কাছে আসে। রাজাকে সেই খবরটা দিয়ে রাজাকে নিয়ে বান্টির কাছে যায়। বান্টি, অনেক হয়েছে তোর প্রতারণা, এবার জেলে গিয়ে পচে মর। না মানে আমি কি করেছি রাজামশাই? এতগুলো পাখিকে বিপাকে ফেলেছিস, তুই সব পাখিকে ঠকিয়েছিস। এবার সবার সোনাগুলো ফিরিয়ে দে, আর যা প্রজাদের সাথে জেলে যা। তুই হয়তো ভুলে গেছিস যে লোভে পাপ আর পাপে মৃত্যু। এরপর প্রহরীরা বান্টিকে টানতে টানতে কারাগারে নিয়ে যায়। আর বান্টি সেখানেই থাকতে শুরু করে। আসলে নিজের স্বার্থের জন্য কখনোই অন্যের ক্ষতি করতে নেই। বলছিল সেই জঙ্গলের পশু পাখিরা সেখানে জীবিকা নির্বাহ করে সুখেই দিন কাটাতো। সেই জঙ্গলে টুনি পাখি তার 2 ছানাকে নিয়ে অনেক কষ্টে দিন পার করত। টুনির স্বামী অনেক আগেই মারা গেছে, তাই টুনির অনেক কষ্টেই সন্তানদের বড় করতে হচ্ছে। মা, তোমার খুব কষ্ট হয় তাই না? তুমি তো সারাদিন কাকুলি মাসির বাড়িতে কাজ করো, আবার কাজ শেষে বাড়ি এসে বাড়ির সব কাজ করো। তুমি একা হাতে বাইরের কাজও সামলাচ্ছ, আবার ঘরের কাজও সামলাচ্ছ। তোমার তো অনেক কষ্ট হয় তাই না মা? না রে মা, আমি তোদের মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। তোদের বাবা চলে যাওয়ার পর আমাকেই তো সব সামলাতে হচ্ছে। মা, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে, আমাদের কষ্ট দূর হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, আমি তো তোদের ঠিক মতো খাওয়াতেও পারি না, তোদের তো অনেক কষ্ট হয়, আমি বুঝি। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তখন তোকে না খেয়ে থাকতে হবে না সোনা। তুমি পাশে থাকলে আমাদের আর কোনো কষ্ট হয় না মা। হয়েছে, তোদের আর পাকা পাকা কথা বলতে হবে না, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। তোরা 2 বোন বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি। এরপর টুনি কাজে চলে যায়। টুনি কাকুলি কাকের রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করত। টুনির হাতে রান্না অনেক মজার ছিল, তাই বনের সব পাখিরা কাকলি রেস্টুরেন্টেই খেতে আসতো আর টুনির রান্নার প্রশংসা করত। টুনি সারাদিন হাড় ভাঙা কাজ করলেও কাকলি তাকে ঠিকমতো বেতনটাও দিত না, উল্টো সারাদিন টুনির সাথে খারাপ ব্যবহার করত। বলি কি মহারানী, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো? দেরি করে এসেছিস বলে তোর মাইনে থেকে 500 টাকা কাটা। মালকিন, আমার বেতন থেকে টাকা কাটবেন না, এমনিতেও তো আপনি আমাকে কম বেতন দেন, যা দিয়ে আমার ছানাদের না খেয়েই থাকতে হয়, আবার আমার মাইনে কাটবেন? কি তুই আমার মুখের উপর কথা বলছিস? ভুলে যাস না আমি তোর মালকিন, চুপচাপ কাজে লেগে পড় যা। তারপর টুনি রান্না করতে চলে যায়। কাকলি টুনিকে নিয়ে অনেক কাজ করিয়ে নিত। কাজ শেষে টুনি বাড়ি যেতে চাইলে কাকলি বলতো, কি এত তাড়াতাড়ি তুই বাড়ি যাবি মানে? বাসনগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়িতে যাবি।
মালকিন, আমার ছোট ছোট দুটো ছানা বাড়িতে একাই থাকে। ওরা তো না খেয়ে আছে। আমি এখন না গেলে ওরা অনেক ভয় পাবে। আর বাড়িতে তো কোনো খাবার নেই। ছানারা যে না খেয়ে আছে মালকিন। তোর ছানারা না খেয়ে থাকবে তাতে আমার কি? তুই এসব কাজ করে বাড়িতে ফিরবি কেমন? তারপর টুনি বাধ্য হয়ে সব কাজ করতে থাকে। আর এইদিকে ওর ছানারা বলে, দিদি, এই দিদি, মা কখন কাজ থেকে ফিরবে বলতো? আমার যে খুব খিদে পেয়েছে, ঘরে তো খাবার নেই। তাহলে কি খাবো আমরা? তুই কাঁদিস না রে বোন, মা এক্ষুনি ফিরবে, একটু অপেক্ষা কর। তারপর টুনি কাজ শেষে বাড়িতে ফিরে আসে আর ওর ছানাদের রান্না করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রেস্টুরেন্টে কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তবুও কাকলি তার ছুটি দেয় না। তারপর রেস্টুরেন্টে কোকিল খেতে আসে আর কোকিল টুনিকে দেখতে পায় আর হাসপাতালে নিয়ে যায়। তখন উল্লু পেঁচা ডাক্তার বলে, টুনি অনেক অসুস্থ, ওকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। ওর কাজ করা অনেক বেশি হয়ে গেছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি টুনিকে নিয়মিত খাওয়াবেন। এরপর কোকিল টুনিকে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছে মায়ের? মাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মা অনেক অসুস্থ, তবে তোমরা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। টুনির অসুস্থতার কথা শুনে বনের সব পাখিরা একে একে দেখতে আসে। টুনির এমন অবস্থা দেখে সবার অনেক কষ্ট হয়। তখন টিয়ে বলে, তুমি কাকলির রেস্টুরেন্টে কাজ করো, আর কাকলি তোমার থেকে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু বেতন তো দেয় না। তোমার রান্না তো অনেক মজার, তোমার হাতের জিলাপি তো অনেক মজার। তুমি কাকলির কাজ বাদ দিয়ে নিজে একটা জিলাপির দোকান দাও, তোমার কাছে সবাই খেতে আসবে। দেখো, টিয়ে কিন্তু ভুল কিছু বলেনি টুনি বোন। তোমার হাতের রান্না তো অনেক মজার, আর জিলিপি তো অসাধারণ। তুমি আর কতদিন ওই কাকুলির রেস্টুরেন্টে কাজ করবে? তুমি বরং একটা জিলিপির দোকান দাও। তুমি জিলাপি বিক্রি করে অনেক উন্নতি করতে পারবে। আমাদের কথাটা শোনো। এরপর টুনি সব পাখিদের কথায় রাজি হয়ে যায় আর কদিনের মধ্যে টুনি সুস্থ হয়ে যায়। তারপর টুনি ওর জমানো কিছু টাকা দিয়ে জিলাপির দোকান দেয় আর তা দেখে কাকলি ভীষণ রেগে যায়, কারণ সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত। কেউ আর কাকলির রেস্টুরেন্টে যেতে চাইতো না। আরে টুনি বোন, তোমার হাতের জিলাপি অনেক মজার। হ্যাঁ টুনি, তোমার হাতের জিলিপি অনেক মজার। এভাবে সব পাখিরা সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত আর তা দেখে কাকলি ভীষণ হিংসে করত। কাকলির রেস্টুরেন্টে ভালো রাঁধুনি না থাকায় আর খাবার মজা না হওয়ায় কেউ আর কাকলির রেস্টুরেন্টে খেতে যায় না। এইদিকে টুনি ওর জিলাপি বিক্রি করে অনেক স্বাবলম্বী হয়। এখন আর টুনিকে কারো কথা শুনতে হয় না। টুনির ছানাদের না খেয়েও থাকতে হয় না। তারা মা আর ছানারা মিলে সুখে দিন কাটাতে থাকে। আর ওদিকে কাকলি টুনির সাথে খারাপ ব্যবহার করার কারণে অনুতপ্ত হতে থাকে। আর এদিকে মা আর ছানারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। মা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের এই কষ্ট একদিন দূর হবে? দেখলে তো, আমার কথাই সত্যি হলো। হ্যাঁ রে মা, তোর কথাই যে সত্যি হয়েছে। আমাদের যে এখন সুখের দিন রে মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ফুলের গাছগুলোতে পানি দেওয়া শেষ। এবার তাজা তাজা কয়েকটা গোলাপ ফুল ছিঁড়ে আনি। ইদানিং দেখছি বাজারে গোলাপ ফুলের খুবই কদর বেড়েছে।
টুনি, তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসো তো। খেয়ে দে তাড়াতাড়ি বাজারে যেতে হবে, নইলে এই ফুলগুলো যে নেতিয়ে যাবে। কই গো টুনি? টোনা, আজকে ফুল বিক্রির টাকা দিয়ে তুমি মাংস কিনে এনো কেমন? আমার খুবই মাংস খেতে ইচ্ছে করেছে গো, কতদিন হলো মাংস খাই না। ঠিক আছে, বাড়িতে তুমি সাবধানে থেকো, আর আমার ফিরতে দেরি হলে বাগানের ফুল গাছগুলোকে একটু পানি দিও কেমন? আমি আসি গো গিন্নি। টোনা ফুলের ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে একটি ছোট্ট পরী পরিরাজ্য থেকে বনে আসে আর বনের এদিক থেকে ওদিকে ঘুরতে থাকে। বাহ, এই বনটা তো অনেক সুন্দর, আমার দেখা সব বনের চেয়ে এটা তো অনেক সুন্দর। মাকে না বলে এই বনে এসেছি। বন ঘোরা শেষে রাজ্যে ফিরে মাকে বলে এই বনে থাকার জন্য ব্যবস্থা করে নিব। আরে বাহ, সামনে কি সুন্দর ফুলের বাগান দেখা যাচ্ছে। যাই যাই, বাগানে গিয়ে ফুলের সুবাস নিয়ে আসি। পরীকন্যা সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে ভৈরবী মাতা বাগানে প্রবেশ করে বলতে থাকে, এই ফুলের বাগানটা বেশ নিরিবিলি, শরীরটা খুবই ক্লান্ত লাগছে। এই বাগানে একটু শুয়ে বিশ্রাম নেই। বনের পাখিদের সমস্যার কথা শুনতে শুনতে আমার এই সমস্যা দেখা দিচ্ছে। ভৈরবী বাগানের ভিতর ঘাসের উপরে শুয়ে থাকে আর পরীকন্যা বাগানে ঢুকে ফুলের সুবাস নিতে থাকে। আরে, এদিকে থেকে তো ওদিকে আরো সুন্দর ফুল দেখা যাচ্ছে, যাই ওই দিকটায় যাই। এই কে কে আমার ঘুম ভাঙালো? কোন বেয়াদব আমাকে পা দিয়ে আঘাত করলো? তুই একটা বেয়াদব মেয়ে, এত বড় বেয়াদবি! আরে আরে, রাগ করো না, তুমি এখানে ছিলে, আমি দেখতে পাইনি গো, আমাকে ক্ষমা করে দাও। তুই ক্ষমার অযোগ্য, ভুল করেছিস আবার ক্ষমা চাচ্ছিস? তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি একটা কাঁঠাল গাছ হয়ে যাবি। পরীর সাথে সাথে একটি কাঁঠাল গাছ হয়ে যায়। আরে ভৈরবী মা, কি করলে তুমি? তুমি সামান্য একটা ভুলের জন্য আমাকে কাঁঠাল গাছ বানিয়ে দিলে। তুমি জানো আমি একটা পরী, তাড়াতাড়ি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, নইলে আমি তোমাকে কঠোর শাস্তি দিব। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই ভৈরবীকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। এই শাস্তিতে তোর মন ভরেনি তাই না? দাঁড়া, তোকে আরো কিছু অভিশাপ যোগ করছি। তোর অনেক পিপাসা লাগবে। তোর সাধারণ কোনো পানি খেয়ে পিপাসা মিটবে না। তুই পিপাসায় কাতর হয়ে তিলে তিলে মরবি, বুঝেছিস? এবার আমি তোকে অনেক দূরে ফেলে দেব। ভৈরবী কাঁঠাল গাছটিকে অনেক দূরে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে টোনা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় রাস্তার পাশে কাঁঠাল গাছটিকে দেখে টোনা বলে, আরে আরে, এটা তো একটা কাঁঠাল গাছ, কিন্তু এই কাঁঠাল গাছটা এখানে এভাবে পড়ে আছে কেন? আশেপাশেও তো কাউকে দেখছি না। যাই হোক, আমার বাগানে তো কোনো ফলের গাছই নেই, আমি বরং কাঁঠাল গাছটাকে নিয়ে আমার বাগানে রোপণ করব। টোনা কাঁঠাল গাছটিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। টোনা, তুমি এই কাঁঠাল গাছটিকে কিনে এনেছো? আমার জন্য মাংস কিনে আনোনি? এই তো মাংস এনেছি তোমার জন্য, আর এই কাঁঠাল গাছটা রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি টুনি। এই নাও মাংস, ভালো করে রান্না করবে কেমন? যাই, আমি বরং এই কাঁঠাল গাছটা আমার বাগানে রোপণ করে আসি। টোনা কাঁঠাল গাছটিকে নিয়ে বাগানে যায় আর ফুলের গাছের পাশে রোপণ করে। গাছটা তো রোপণ করা শেষ, এবার একটু পানি দেই। উফ বাবা, আমার পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। এই পাখির কাছে সাহায্য চাইলে রাক্ষস ভেবে যদি আমাকে কেটে ফেলে তাহলে তো আমি মরেই যাব। আহ, ভীষণ কষ্ট, থাকতে পারছি না, আমি এভাবে থাকতে পারছি না। পানি পানি। আমি বরং চুপচাপ মাটির নিচ থেকে ফুলের গাছের রসগুলো শুষে খাই আর একটু পিপাসা মেটানোর চেষ্টা করি। কাঁঠাল গাছটি পিপাসায় কাতর হয়ে ফুল গাছগুলোর রস শুষে নিতে থাকে আর এদিকে ফুল গাছগুলো রসহীন হয়ে নেতিয়ে পড়তে থাকে। আর বিকেল বেলা বাগানে টোনা চলে আসে। আরে, বাগানের সব ফুল গাছগুলো এমন নেতিয়ে গেছে কেন? আজকে তো তেমন রোদও ওঠেনি, তাহলে কি হচ্ছে? না না, গাছগুলোর তো ক্ষতি হতে দেওয়া যাবে না, জলদি করে পানি দিতে হবে। টুনি, টুনি, এই তাড়াতাড়ি পানি নিয়ে আসো। এরপর টুনি পানি নিয়ে আসে আর দুজনে মিলে ফুল গাছগুলোতে পানি দেয়। বাগানে তো পানি দেওয়া শেষ টোনা, কালকে দেখবে গাছগুলো আবার আগের মতো হয়ে গেছে। চলো চলো তো এবার। এরপর ওরা দুজন চলে যায়।
আবারও পানি দিয়েছে। তাড়াতাড়ি করে পানিগুলো শুষে নেই। এত পানি খাচ্ছি তাও পিপাসা মিটছে না কেন? পরিমাতা, পরিমাতা, কোথায় তুমি? আমাকে সাহায্য করো, আমি মুক্ত হতে চাই। কাঁঠাল গাছ আবারও ফুলের গাছের সব পানি শুষে নেয়, আর ফুল গাছগুলো পানির অভাবে মারা যায়। পরের দিন সকালবেলা হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! বাগানের সব ফুল গাছগুলো যে মরে গেছে। এবার আমার সংসার চালাবো কি করে আমি? টুনি, আমাদের জীবিকা নির্বাহের পথ যে বন্ধ হয়ে গেল গো। আমি বুঝতে পারছি না এসব আমাদের সাথে কি হচ্ছে। আচ্ছা, এগুলো কি কাঁঠাল গাছের কারণে হয়েছে? এই কাঁঠাল গাছ যবে থেকে বাগানে রোপণ করেছো তবে থেকে এরকম শুরু হয়েছে। এক্ষুনি অলক্ষী কাঁঠাল গাছকে কেটে ফেলো। কেটো না, কেটো না আমাকে, আমি মানছি আমার পিপাসার কারণে পানির অভাবে এরকম হয়েছে। তুমি দয়া করে আমাকে কেটো না। এ কি শুনছি আমি? কাঁঠাল গাছের পিপাসা? আর কাঁঠাল গাছ কথা বলতে পারে? এ গাছ তো নিশ্চয়ই রাক্ষসে গাছ। তোমরা ভয় পেও না, আমি হলাম পরী। আমাকে ভৈরবী মা অভিশাপ দিয়ে কাঁঠাল গাছ বানিয়েছে, আর আমার মাঝে অনেক পিপাসা দিয়েছে। তোমরা আমাকে দয়া করে সাহায্য করো, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। পরী, আমরা তোমাকে কি করে মুক্ত করব? আমরা তো কোনো জাদু জানি না। আমরা তোমাকে পানি দিয়ে তোমার পিপাসা মেটাতে পারবো। এসব সাধারণ পানিতে আমার পিপাসা মিটবে না। ভৈরবী মা বলেছে যদি কোনো পাখি তার ডান হাতের রক্ত আমার গায়ে দেয় তাহলে আমার পিপাসা মিটবে আর আমি মুক্ত হব। তুমি শান্ত হও, আমি এখনই আমার হাতের রক্ত দিয়ে তোমাকে মুক্ত করব। টোনা তার ডান হাতের রক্ত কাঁঠাল গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে পরি মুক্ত হয়। আহ, কি শান্তি! আমার পিপাসা একদম শেষ হয়ে গেছে। তোমাদের অনেক ধন্যবাদ। আমার কারণে তোমাদের ফুলের গাছ মারা গেছে, তাই আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। এই নাও, এখানে 1 হাঁড়ি সোনা। এই হাঁড়ির সোনা কখনোই শেষ হবে না। তোমাদের কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, কেমন? আমি চলি, বিদায়। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর টোনাটুনি সোনার হাঁড়ি নিয়ে ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।